আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা পরিপাক ও শোষণের যে অনলাইন এক্সামটি হয়েছে তার সলিউশন দিব। তো তোমরা যারা পরীক্ষাটি দাওনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে পরীক্ষাটা দিয়ে তারপর এটা দেখো, তাহলে আশা করি ভালো হবে। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে কতটি ছেদন দাঁত থাকে? আচ্ছা, তো পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত আমরা জানি এরকম, I2C1 P2M3 into 2, then I2C1 P2M3 into 2। তো এই দাগটার উপরের এইটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, আর এই দাগটার নিচের এই অংশটুকু হচ্ছে নিম্ন চোয়াল। এবং খেয়াল করো, আই হচ্ছে ইনসিসর, কর্তন দাঁত, 2 মানে দুইটা, কিন্তু পাশে গুণন 2 দেওয়া আছে, তার মানে ঊর্ধ্ব চোয়ালে এই ইনসিসর দাঁত 2 গুণন 2 কত হচ্ছে? 4টা। তো আমাদের প্রশ্নে বলেছে ছেদন দাঁত কয়টি থাকে। তো ছেদন দাঁতের ইংরেজি হচ্ছে ক্যানাইন, ক্যানাইনের অপর নামই হচ্ছে ছেদন। তাহলে সি, খেয়াল করো নিচের চোয়াল মানে যেহেতু উপর নিচে একই কথা, তাহলে সি হচ্ছে একটা আছে কিন্তু আবার গুণন 2, তাহলে 2 আর 1কে গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে ছেদন দাঁত থাকে, উত্তর হবে 2। এখন যদি প্রশ্ন করতো যে একটি পূর্ণবয়স্ক মানুষের মোট ছেদন দাঁত কতটি থাকে, তাহলে নিচে দেখো 2, উপরেও 2, তার উত্তর হতো কিন্তু 4টা। আর যদি প্রশ্ন করতো একটা পূর্ণবয়স্ক মানুষের নিচের অথবা উপরের চোয়ালের যে কোনো একদিকে ছেদন দাঁত কয়টি, তাহলে কিন্তু হতো 1টি। আশা করি বুঝতে পেরেছো, এভাবে যে কোনো দাঁত দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। চলে যাই 2 নম্বর প্রশ্নে। প্রশ্নটি ছিল, জিহ্বার অগ্রভাগের 2 পাশে কোন 7 কোরক রয়েছে? আচ্ছা, আমাদের জিহ্বার 7 কোরকের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। ধরো এটা অগ্রভাগ, তাহলে সবার পেছনে যেটা আসছে সেটা হচ্ছে পশ্চাৎ ভাগ। এখন 2 পাশ আছে, তাহলে এই 2 পাশটাকে আমরা বলবো অগ্রভাগের 2 পাশ, আর এটাকে আমরা বলবো পশ্চাৎ ভাগের 2 পাশ। তাহলে এই 4টা অঞ্চলে কোন 7 কোরক রয়েছে, এটার মনে রাখার যে ট্রিক সেটা হলো মিল অতি, এভাবে মনে রাখে। অর্থাৎ অগ্রভাগ হচ্ছে মিষ্টতা, অগ্রভাগের 2 পাশ লবণাক্ততা, পশ্চাৎ ভাগের 2 পাশ অম্লতা এবং পশ্চাৎ ভাগ হচ্ছে তিক্ততা। তাহলে আশা করি এটা তো এমনিতেই মনে থাকবে, সামনে থেকে পেছনে যাচ্ছে, এটা হচ্ছে মিল অতি। তাহলে প্রশ্ন ছিল অগ্রভাগের 2 পাশ, তাহলে সঠিক আনসার হচ্ছে লবণাক্ততা। 3 নম্বর প্রশ্নটা ছিল, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? তো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম অপশনে ছিল, কিন্তু এখানে যে ইলিয়াম বানান, সেই ইলিয়াম বানানে কিন্তু আই ছিল। তো ইলিয়াম 2টা আছে, যেটা ই যেহেতু পেঁচানো, পরিপাক নালীর ইলিয়ামটাও হচ্ছে পেঁচানো, সো পরিপাক নালীর ইলিয়াম মানে সেখানে ই থাকবে। এটা হচ্ছে শ্রোণী চক্রের একটা অস্থি হচ্ছে ইলিয়াম। তো সঠিক আনসার হচ্ছে এটা, কারণ এটা ক্ষুদ্রান্ত্রের অংশ নয়, এটা হচ্ছে শ্রোণী চক্রের অংশ। নাম্বার 4, অ্যাপেন্ডিক্স কই থাকে? আমরা জানি বৃহদান্ত্রের যে 3টা অংশ, সিকাম, কোলন এবং মলাশয়, এর মধ্যে সিকামেরই একটা প্রবর্ধন হচ্ছে অ্যাপেন্ডিক্স, কারণ অ্যাপেন্ডিক্স কথাটার অর্থই হচ্ছে উপাঙ্গ, উপ-অঙ্গ। তো জেনে রাখা ভালো, মানুষের অ্যাপেন্ডিক্সকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এক্সট্রা এটা জেনে রাখতে পারো, ফর্ম মানে মতো, আর ভার্মি মানে হচ্ছে গুড়া কৃমি। তোমরা গুড়া কৃমির বৈজ্ঞানিক নাম জানো নিশ্চয়ই, অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস, সেই থেকেই আসে, কৃমির মতো দেখতে, তাই এটাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, জেনে রাখতে পারো। 5 নম্বর প্রশ্ন ছিল, পাকস্থলীতে টায়ালিন এনজাইম শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। তো তোমরা যেটা জানো যে পাকস্থলীতে শর্করা খাদ্য পরিপাক হয় না, কিন্তু খেয়াল করো এখানে এনজাইমটার কথা বলা হয়েছে টায়ালিন। আমরা জানি লালার রসে টায়ালিন এনজাইম থাকে। তো এই টায়ালিন এনজাইমের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলেও এর ক্রিয়াটা শেষ হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি এই টায়ালিন এনজাইমটা শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে টুকরা করে কিন্তু পাকস্থলীতে। খেয়াল করো, পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, এটা ঠিক। এই কথাটার অর্থ হচ্ছে পাকস্থলীর যে মানে গ্যাস্ট্রিক রস, এই রসে শর্করা পরিপাককারী এনজাইম নাই, তাই পাকস্থলী শর্করা খাবার পরিপাক করে না। কিন্তু টায়ালিন তো করে, আর টায়ালিনের ক্রিয়াটা কিন্তু মুখ গহ্বরে শুরু হলেও এটা শেষ হচ্ছে পাকস্থলীতে। তাহলে পাকস্থলীতে টায়ালিন এনজাইম কিন্তু শর্করা পরিপাক করছে, এটা ট্রু। নাম্বার 6, দুধের কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে রেনিন। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডেফিনেটলি দুধের কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে রেনিন, কিন্তু সেটা হলো এই রেনিন, ডাবল এন, কিন্তু আমাদের
প্রশ্নে ছিল একটা এন, যেটা বৃক্ক থেকে খরিত হয়, এটার কাজ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করা না, সো এটা হচ্ছে ফলস। নাম্বার 7, কোলাজিনেস নামের শেষে এজ আছে, এটা একটা এনজাইম, কোন রসে থাকে? তো 4টা রসের অপশন আছে। তো কোলাজিনেস আমরা যদি এসটাকে বাদ দিই তাহলে কিন্তু আমরা পাই কোলাজেন, আর কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, তাহলে বোঝাই যাচ্ছে এই এনজাইমটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। একটা জিনিস মনে রাখবা, প্রোটিন পরিপাককারী এনজাইম মুখে নাই, আছে কোথায়? পাকস্থলীতে, অগ্নাশয় রসে, আন্ত্রিক রসে। আমি যেটা মনে রাখতাম, পতে যেহেতু পাকস্থলী, পতে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো প দিয়ে, পেপসিনোজেন, প্রোরেনিন। আর আতে আন্ত্রিক রস, আতে আ দিয়ে, আতে অ্যামাইনো পেপটাইডেস, আর বাদ বাকি যত প্রোটিন পরিপাককারী এনজাইম আছে তারা সবাই অগ্নাশয় রসে। তাহলে প সাথে আরেকটা আছে জি, এভাবে মনে রাখতে পারো, পাকস্থলীতে পাজি আর আন্ত্রিক রসে আ দিয়ে, আ প দিয়ে পাজি, জিতে জিলাটিনেস। তবে এটা বইয়ে দেওয়াও নাই, তো তোমরা শুধু প যেটা এটা মনে রাখলে হবে যে পাকস্থলীতে প দিয়ে পেপসিনোজেন, প্রোরেনিন, আন্ত্রিক রসে আ দিয়ে, বাকি যত প্রোটিন পরিপাককারী এনজাইম আছে সব হচ্ছে অগ্নাশয় রসে। তাহলে কোলাজিনেস এটা হচ্ছে অগ্নাশয় রসে। 8 নম্বর প্রশ্ন, কোন রসে এনজাইম থাকে না? তো মানুষের পরিপাক গ্রন্থি হচ্ছে 5 ধরনের, 5 ধরনের গ্রন্থি থেকে 5 ধরনের রস ক্ষরণ হয়। এর মধ্যে পিত্ত রসে কোনো এনজাইম থাকে না। তো একটা প্রশ্ন সিকিউতে আসে যে পিত্ত রসে এনজাইম থাকে না, কিন্তু এটা কিভাবে পরিপাকে ভূমিকা রাখে, সেই প্রশ্নটা পড়ে নিবা তোমরা। 9 নাম্বার, ট্রিপসিন সক্রিয় হয় কোনটি দ্বারা? তোমরা অনেকেই জানো যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো নিষ্ক্রিয় থাকে। কেন নিষ্ক্রিয় থাকে সেটার পরীক্ষায় আসে সিকিউতে। তো এই নিষ্ক্রিয় এনজাইমগুলোকে প্রথমে সক্রিয় হতে হয়। এর মধ্যে পাকস্থলীতে যেহেতু HCl আছে, তাহলে পাকস্থলীতে যে নিষ্ক্রিয় এনজাইমগুলো থাকে তারা HCl দ্বারা সক্রিয় হয়। আর ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে, অর্থাৎ ট্রিপসিনোজেন থেকে সক্রিয় হয় যার মাধ্যমে, সেটা হচ্ছে এন্টারোকাইনেস। 10 নাম্বার, HCl খরিত হয় কোন কোষ থেকে? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় প্যারাইটাল কোষ থেকে। এর আরেকটা নাম, এটা প্রচুর এসেছিল এই প্রশ্নটা, এই প্যারাইটাল কোষের আরেকটা নাম অক্সেন্টিক কোষ, এই দুটোই মনে রাখতে হবে। তাছাড়া আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে চিপ কোষ, চিপ মানে প্রধান, আরেকটা অপশন আছে জাইমোজেনিক। বলে রাখি, চিপ কোষের অপর নামই হচ্ছে জাইমোজেনিক কোষ, যেখান থেকে পেপসিনোজেন ক্ষরণ হয়। আরেকটা আছে আর্জেন্টাফাইন কোষ। তাহলে এই পাকস্থলীর প্রাচীরে 4 ধরনের কোষ আছে, তো এখানে 3 ধরনের কোষের কথা বলা আছে, চিপ আর জাইমোজেনিক তো সেম, আর একটা হচ্ছে মিউকাস কোষ। এই 4 ধরনের কোষের নাম এবং এটা কি ক্ষরণ করে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। তাহলে HCl খরিত হয় প্যারাইটাল কোষ, যার অপর নাম হচ্ছে অক্সেন্টিক কোষ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলে? তো গ্লিসারল এটা একটা নন শর্করা, গ্লিসারল এটা একটা নন কার্বোহাইড্রেট বা নন শর্করা বা অশর্করা। তো আমরা জানি গ্লুকোজ 2 ভাবে তৈরি হয়, একটা হচ্ছে গ্লাইকোজেন ভেঙে, লাইসিস মানে যেহেতু ভাঙ্গা, তাহলে গ্লাইকোজেন যদি লাইসিস হয় এটাকে আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস, সেভাবে গ্লুকোজ তৈরি হতে পারে। কিন্তু এখানে গ্লাইকোজেন ভেঙে কিন্তু গ্লুকোজ তৈরি হয়নি, এখানে বরং অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়েছে। তাহলে অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়েছে মানে এই গ্লুকোজটা নতুন করে তৈরি হয়েছে, নিও মানে নতুন করে। ব্যাপারটা হচ্ছে এ কারণেই বললাম যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়েছে মানে কি, গ্লাইকোজেনের মধ্যে কিন্তু গ্লুকোজ অলরেডি ছিল, সেই গ্লুকোজগুলো ভেঙে ভেঙে আলাদা হয়ে গেছে। কিন্তু গ্লিসারলের মধ্যে তো গ্লুকোজ ছিল না, গ্লিসারল থেকে নতুন করে গ্লুকোজ হয়েছে। তাহলে যার মধ্যে নিও ব্যাপারটা থাকবে সেটাই হচ্ছে আনসার। যখন অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হবে সেটা হচ্ছে নিও গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। ওকে, আমাদের 12 নম্বর যে প্রশ্নটা সেটা ছিল যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? ম্যাক্রোফেজ, ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়, ফেজ কথাটা ফ্যাগো থেকে এসেছে, খাদক। সো ম্যাক্রোফেজ অর্থ হচ্ছে বৃহৎ খাদক, অর্থাৎ যারা ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস করে। তার মানে ম্যাক্রোফেজ হচ্ছে শ্বেত রক্তকণিকা। তোমরা শ্বেত রক্তকণিকা টোটাল 5 ধরনের নাম শুনে থাকবে, এর মধ্যে একটা হচ্ছে মনোসাইট। তো মনোসাইট যখন টিস্যুতে প্রবেশ করে তখন তার আকার বড় হয় এবং তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। তো প্রত্যেকটা টিস্যুরই ম্যাক্রোফেজ আছে এবং এক একটা টিস্যুর ম্যাক্রোফেজকে তারা এক এক নামে ডাকে। এর মধ্যে যেটা যকৃতের ম্যাক্রোফেজ তাকে বলা হয় কাফ্ফার কোষ,
যেমন দ্বিতীয় অপশন যেটা মাইক্রোগ্লিয়া, এটা হচ্ছে মস্তিষ্কের ম্যাক্রোফেজ, আর মেসেঞ্জিয়াল কোষ এটা হচ্ছে বৃক্কের ম্যাক্রোফেজ। হেপাটিস কোনো ম্যাক্রোফেজ না, তাহলে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? কাফ্ফার কোষ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এবার আসো 13 নম্বর প্রশ্ন, অ্যাসিড বিরোধী হরমোন কোনটি? তো সিক্রেটিন এই হরমোনটি HCl ক্ষরণে, পাকস্থলীর প্রাচীর থেকে HCl ক্ষরণে বাধা দেয়, তাই তাকে বলা হয় অ্যাসিড বিরোধী হরমোন। তোমরা এটা মনে রাখবা। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তির ওজন 75 কেজি, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হলে তার BMI কোন স্তরে পড়ে? তার মানে আগে তার BMIটা আমাদেরকে বের করতে হবে, তারপর সেটি কোন স্তরে পড়ে সেটা দেখতে হবে। তো আমরা BMI এর সূত্র জানি সবাই, যে BMI ইজ ইকুয়াল টু ওজনকে কেজিতে নিব, এভাবে যদি লিখি ওয়েট ইন কেজি, এবং উচ্চতা যেটা হাইটকে আমরা মিটারে নিয়ে স্কোয়ার করব। তাহলে এই ব্যক্তির ওজন 75 কেজি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি, তাহলে আমাদেরকে প্রথমে এটাকে মিটারে আনতে হবে। তো 5 ফিট মানে হচ্ছে 5 12 60 ইঞ্চি, আর 5 ইঞ্চি পাশে, তাহলে 65 ইঞ্চি। 5 ফিট 5 ইঞ্চি আমরা তাহলে যদি একটু হিসেব করি এখানে 65 ইঞ্চি। তো 65 ইঞ্চি আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 65 সাথে যদি 2.54 গুণ করি তাহলে 165.1 সেন্টিমিটার হয়। তাহলে এটাকে যদি আমরা মিটার করি, 100 দিয়ে ভাগ করি, তাহলে 1.651 মিটার হয়। এবং এটাকে যদি এখন আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাই 2.725801। তাহলে 75কে যদি 2.725801 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 27.51। তাহলে এই হচ্ছে ওই ব্যক্তির BMI। এখন এই BMIটা কোন স্তরে পড়ে? আমরা জানি BMI এর স্বাভাবিক যে মান, স্বাভাবিক মানটা হচ্ছে 18.5 থেকে 24.9, আর এর পরেই হচ্ছে অতিরিক্ত ওজন, সেটা হচ্ছে 25 থেকে 29.9, এবং এর মধ্যেই কিন্তু এটা পড়ে। তাহলে সঠিক আনসার হচ্ছে অতিরিক্ত ওজন। 15 নাম্বার, কাইলোমাইক্রন এক ধরনের লিপোপ্রোটিন, সত্য না মিথ্যা? ডেফিনেটলি এটা সত্য। মানুষের টোটাল 5 ধরনের লিপোপ্রোটিন আছে, এর মধ্যে একটার নাম LDL সবাই জানো, আর একটার নাম HDL, এই দুটো সবাই জানো। এছাড়াও IDL ইন্টারমিডিয়েট ডেনসিটি লিপোপ্রোটিনও আছে, VLDL ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিনও আছে, এবং আরেকটাই হলো কাইলোমাইক্রন। তাহলে এই 5 ধরনের লিপোপ্রোটিন আছে, এই নাম 5টা মনে রাখতে পারলে ভালো। 16 নাম্বার, ইমালসিফিকেশন কে ঘটায়? আমরা জানি পিত্ত লবণ ইমালসিফিকেশন ঘটায়। তো এখানে বিলিরুবিন এটা পিত্তরঞ্জক, বিলিভার্ডিন এটাও পিত্তরঞ্জক, আরেকটা অপশনে আছে পিত্তরঞ্জক। তাহলে যেটা সোডিয়াম টাউরোকোলেট এটাই হচ্ছে পিত্ত লবণ, তাহলে সঠিক আনসার হচ্ছে সোডিয়াম টাউরোকোলেট। 17 নাম্বার, কোনটি জাইমোজেন ছিল না? আচ্ছা, কোনটি জাইমোজেন ছিল? তো জাইমোজেন হচ্ছে নিষ্ক্রিয় এনজাইমকে বলা হয়, অর্থাৎ যে এনজাইম পূর্বে নিষ্ক্রিয় ছিল পরে সক্রিয় হয়েছে, সেটাই জাইমোজেন। নিষ্ক্রিয় অবস্থাটাকে আমরা বলি জাইমোজেন। তাহলে আমরা সবাই জানি যে রেনিন প্রোরেনিন অবস্থায় ছিল, তাহলে রেনিন প্রোরেনিন ছিল, তার মানে কি সে জাইমোজেন ছিল, আর বাকিগুলো একটাও নিষ্ক্রিয় ছিল না। 18 নাম্বার, পেপসিনোজেন প্রোটিনকে ভেঙে পেপটোন ও প্রোটিওজে পরিণত করে, সত্য না মিথ্যা? তো এটা ডেফিনেটলি মিথ্যা, কারণ খেয়াল করো নামের শেষে যদি জেন থাকে সেটাই হচ্ছে জাইমোজেন। যেমন এখানে আছে পেপসিনোজেন, তার মানে এটা কিন্তু জাইমোজেন, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাহলে নিষ্ক্রিয় অবস্থায় সে কখনোই কাজ করবে না, তাকে অ্যাট ফার্স্ট সক্রিয় হতে হবে। এই পেপসিনোজেনটা প্রথমে HCl দ্বারা সক্রিয় হয়ে পেপসিন হবে, সেই পেপসিন কিন্তু এই বিক্রিয়াটা ঘটাবে, নট পেপসিনোজেন। তাহলে এটা ভুল, পেপসিনোজেন প্রোটিনকে ভাঙে না, ভাঙে হচ্ছে পেপসিন। 19 নাম্বার, আমরা কত ধরনের খাবার শোষণ করি? আচ্ছা, আমরা যা খাই সবই শোষণ করি। তো যেহেতু আমরা 6 ধরনের খাবার খাই, তাহলে আমরা 6 ধরনের খাবারই শোষণ করি। এখন কথা হচ্ছে, যদি বলে কয় ধরনের খাবার সরাসরি শোষণ করি তাহলে হবে 3 ধরনের, কারণ সরাসরি শোষণ বলতে কি বোঝায়? আমাদের 6 ধরনের খাবারের মধ্যে জটিল যে খাবার শর্করা, লিপিড এবং প্রোটিন, এই 3টা আমরা পরিপাক করি দেন শোষণ করি, কিন্তু পানি, ভিটামিন এবং খনিজ লবণ এই 3টা কিন্তু আমরা পরিপাক করি না, খাওয়ার পরই শোষণ হয়। তাহলে পরিপাকের পর শোষণ করি 3 ধরনের খাবার, আর সরাসরি শোষণ করি 3 ধরনের খাবার। তাহলে ওভারঅল আমরা 6 ধরনের খাবারই কিন্তু শোষণ করছি। তাহলে সঠিক আনসার হচ্ছে 6।
আমাদের শেষ প্রশ্ন, স্থূলতার জন্য দায়ী, এখানে দুইটা রোগের কথা বলা আছে, একটা হাইপার থাইরয়েডিজম আর একটা হাইপোথাইরয়েডিজম। হাইপার মানে সবাই জানো বেশি, হাইপো মানে কম, থাইরয়েড অর্থাৎ থাইরয়েড গ্রন্থির যে হরমোন, এই হরমোনের পরিমাণ যদি রক্তে কমে যায় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এবং হাইপোথাইরয়েডিজম হলেই মানুষ মোটাসোটা হয়, স্থূল হয়। যদিও আজমল স্যারের বইয়ে হাইপার থাইরয়েডিজম দেওয়া ছিল, আমি জানি না নতুন বইয়ে ঠিক আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে। এর মধ্যেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা লেখো। ইনশাল্লাহ যদি আমার ভুল হয়ে থাকে আমি এটা আবার ঠিক করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।